Welcome civil engineers. Today we're gonna learn direct design method, in short DDM. This is our class outline. First of all, we will see the introduction of direct design method DDM. Then we will see the limitations of direct design method. অর্থাৎ এই মেথডটা অ্যাপ্লাই করতে হলে আমাদের কিছু লিমিটেশনস আছে সেটা দেখব, and finally what will be the design steps to apply this method. এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি স্টেপসগুলো ফলো করতে হবে, এই তিনটা জিনিস কোর্স আউটলাইন আমরা দেখে নিলাম। এই তিনটা ব্যাপার আমরা আজকে ক্লাসে আলোচনা করব। ওকে, লেটস গো টু দ্য ক্লাস। First of all, introduction. What is direct design method? Direct design method এটা মূলত একটা সেমি এমপিরিক্যাল মেথড। এই মেথডটা আমাদের আসলে কিছু ধারণা দিয়ে থাকে যে কিভাবে আমরা স্ল্যাব ডিজাইনের সময় স্ল্যাবের উপরে যে টোটাল মোমেন্ট আসে, টোটাল স্ট্যাটিক মোমেন্ট, সেই মোমেন্টটাকে আমরা কিভাবে ডিফারেন্ট জোনে, স্ল্যাবের বিভিন্ন স্ট্রিপে, ডিফারেন্ট সেকশনে কিভাবে আমরা এই মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করব, এটা সম্পর্কে আমাদের কিছু গাইডলাইন দিয়ে থাকে হলো এই ডিরেক্ট ডিজাইন মেথড। তারপর হচ্ছে লিমিটেশনস। ডিরেক্ট ডিজাইন মেথড যেহেতু এটা একটা সেমি এমপিরিক্যাল মেথড, অর্থাৎ এক্সপেরিমেন্ট করে এবং কিছু অ্যানালাইসিস করে এই গাইডলাইনটা আমাদেরকে দেওয়া হয়েছে। সো এই গাইডলাইনটা অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে কিছু লিমিটেশনস ফুলফিল করতে হবে। অর্থাৎ আমরা যে স্ল্যাব প্যানেলটা ডিজাইন করতে যাচ্ছি তার এই কন্ডিশনগুলো ফলো করতে হবে। তো আমরা প্রথমে দেখতে চাই যে সেই কন্ডিশনসগুলো কী কী। There must be a minimum of 3 continuous span in each direction. আমাদের প্রথম লিমিটেশন ছিল এটা, অর্থাৎ আমরা যে স্ল্যাব প্যানেলগুলো ডিজাইন করব সেখানে উভয় ডিরেকশনে, বোথ ডিরেকশনে আমাদের মিনিমাম 3টা প্যানেল থাকতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা এই ডিরেকশন যদি দেখি এখানে 3টা প্যানেল রয়েছে, এই ডিরেকশনেও মিনিমাম 3টা প্যানেল রয়েছে। এর বেশি প্যানেল থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এর কম থাকতে পারবে না। মিনিমাম আমাদের এরকম উভয় দিকে বোথ ডিরেকশনে 3টা করে প্যানেল থাকতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম লিমিটেশনস। প্যানেলস মাস্ট বি রেক্টাঙ্গুলারস। প্যানেলস মাস্ট বি রেক্টাঙ্গুলার and লঙ্গার স্প্যান বাই শর্টার স্প্যান, এই রেশিওটা লেস দ্যান ইকুয়াল টু 2 হতে হবে। অর্থাৎ আমরা যে স্ল্যাব প্যানেলগুলো ডিজাইন করব তার লং স্প্যান এবং শর্ট স্প্যানের রেশিও 2 অথবা 2 এর ছোট হতে হবে। অর্থাৎ এটা অবশ্যই 2 এর স্ল্যাব হতে হবে, কারণ আমরা জানি লং স্প্যান এবং শর্ট স্প্যানের রেশিও 2 এর বড় হয়ে গেলে সেটাকে আমরা 1 ওয়ে হিসেবে সাধারণত ডিজাইন করে থাকি। তো এই ডিডিএম মেথডটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই সেটাকে 2 এর স্ল্যাব হতে হবে এবং রেক্টাঙ্গুলার হতে হবে। সাকসেসিভ স্প্যান লেন্থ in each direction more than 1/3 of longer span. থার্ড যে লিমিটেশনটা রয়েছে, সাকসেসিভ স্প্যান লেন্থ ইন ইচ ডিরেকশন মাস্ট নট ভেরি মোর দ্যান 1/3 অফ লঙ্গার স্প্যান। অর্থাৎ আমাদের যে এখানে স্প্যানগুলো আমরা নিয়েছি প্যানেলগুলো, এটাকে যদি আমরা লং ডিরেকশন বলি বা লঙ্গার স্প্যান, যে কোনো একটা প্যানেলের কথা চিন্তা করি, আর এটাকে যদি আমরা শর্টার স্প্যান বলি, তাহলে এই যে পরপর যে স্প্যানগুলো রয়েছে, অর্থাৎ এই স্প্যানটা যা হবে তার পরের স্প্যানটা, এই দুইটার যে লেন্থের ডিফারেন্স, এই ডিফারেন্সটা কখনো 1/3 অফ লঙ্গার স্প্যানের বেশি হতে পারবে না। বলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এরকম একটা স্প্যান, এটা যদি 30 ফিট হয় তবে পরেরটা 30 ফিট, এর 1/3 করে আছে 10 ফিট, এটা 40 ফিটের বেশি হতে পারবে না। পরেরটা আবার 30 ফিট বা 40 ফিট এরকম, অর্থাৎ ম্যাক্সিমাম যে স্প্যান লেন্থ রয়েছে তার 1/3 এর বেশি ভেরি করতে পারবে না। ম্যাক্সিমাম কলাম অফসেট 10%, মানে কলাম অফসেটটা 10% বেশি হতে পারবে না। এই ব্যাপারটা কি বোঝায়? মানে আমাদের এরকম একটা কলাম আছে, এরকম একটা কলাম আছে, এরপরে আরও এইভাবে যদি কলাম থাকে, তবে কলাম লাইনের
তো অনেক ক্ষেত্রে আমাদের ডিজাইনে এরকম আসতে পারে, এই যে মাঝের কলামটা রয়েছে এই মাঝের কলামটা আমাদের এই লাইন বরাবর না দিয়ে একটু আশেপাশে সরিয়ে দেওয়ার দরকার হতে পারে। তো সেই সরানোটা যেন স্প্যানের 10%-এর বেশি না হয়, 10% অফ স্প্যান। এবং 5 নম্বর যে লিমিটেশনসটা রয়েছে সেটা বলছে যে আমাদের এই প্যানেলগুলোর উপর যে লোড আসবে সেটা হবে গ্র্যাভিটি লোড অনলি, অর্থাৎ ভার্টিক্যাল লোডগুলোই আসবে, অর্থাৎ এটার সেলফ ওয়েট এবং ভার্টিক্যাল যে লোডগুলো গ্র্যাভিটি লোড অনলি। এবং এখানে আরেকটা লিমিটেশনস রয়েছে যে লাইভ লোড কখনোই ডেড লোডের 2 টাইমসের বেশি হতে পারবে না, এবং এটা অবশ্যই আনফ্যাক্টরড লোড। আনফ্যাক্টরড যে লাইভ লোডটা অ্যাপ্লাই করা হবে সেটা এই প্যানেলগুলোর ডেড লোডের 2 টাইমসের বেশি হতে পারবে না। আর নাম্বার 6 লিমিটেশনসটা হলো যদি আমরা এই প্যানেলের নিচে বিম ইউজ করি তবে সেই বিমের স্টিফনেস রেশিও এবং স্ল্যাবের স্টিফনেস রেশিও ট্রান্সভার্স ডিরেকশনে এই যে আলফা F1 এগুলোর স্টিফনেস রেশিও ডিফাইন করে, আলফা F1 আলফা F2 এগুলোর আমরা পরবর্তীতে আরও ডিটেলস দেখবো যে এগুলো আসলে কী মিন করে। আর L2 আর L1 আসলে কী মিন করে, L2 আসলে হচ্ছে আমরা যে ডিরেকশনে কাজ করছি তার ট্রান্সভার্স ডিরেকশনের যে স্প্যান লেন্থ সেটা হচ্ছে L2, আর L1 হচ্ছে আমরা যে ডিরেকশনে কাজ করতেছি ওই ডিরেকশনের স্প্যান লেন্থ সেটা হচ্ছে মূলত L1। তো এই টার্মগুলো কী মিন করে এটা আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা দেখে রাখি জাস্ট যে এই টার্মটার মান এটা 0.2 থেকে 5 এর মধ্যে হতে হবে যদি আমরা বিম ইউজ করি। আর যদি আমরা বিম ইউজ না করি অর্থাৎ ফ্ল্যাট প্লেট স্ল্যাব অর ফ্ল্যাট স্ল্যাব, তো সেই ক্ষেত্রে আমাদের এই লিমিটেশনসের দরকার নাই। তো এখানে আমরা টোটাল 6টা লিমিটেশনস দেখলাম। আমাদের এই ডিডিএম মেথডটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই স্ল্যাব প্যানেলকে এই 6টা লিমিটেশনস অবশ্যই ফুলফিল করতে হবে, আদারওয়াইজ উই ক্যান্ট ইউজ ডিডিএম। এনিওয়ে এবার আমরা দেখি ডিরেক্ট ডিজাইন মেথডের স্টেপসগুলো কী কী, অর্থাৎ কোন কোন স্টেপসগুলো আমাকে ফলো করতে হবে যদি আমাকে ডিডিএম অ্যাপ্লাই করতে হয়। মানে জাস্ট একটা গাইডলাইন আর কি, যে এই স্টেপসের পরে এই স্টেপস করলে আমাদের হিসাবটা সহজ হবে আর কি। স্টেপস অফ ডিডিএম। ফার্স্ট স্টেপস হচ্ছে আমাদের টোটাল স্ট্যাটিক মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে। টোটাল স্ট্যাটিক মোমেন্ট এটাকে সাধারণত আমরা MO বা M0 দ্বারা প্রকাশ করে থাকি। তো টোটাল স্ট্যাটিক মোমেন্ট এটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। সাপোজ আমরা এরকম একটা স্প্যান নিয়ে আলোচনা করতেছি। এই স্প্যানের আমাদের এখানে কলাম রয়েছে, ধরে নিই আমরা আমাদের এরকম একটা প্যানেল রয়েছে, চারদিকে 4টা কলাম রয়েছে। তো এই প্যানেলের টোটাল স্ট্যাটিক মোমেন্ট কি হবে, তো সেটা করার জন্য আমরা এটাকে যদি বলি লং ডিরেকশন আর এটাকে যদি বলি শর্ট ডিরেকশন, তাহলে আমাদের লং ডিরেকশনের টোটাল স্ট্যাটিক মোমেন্ট এবং শর্ট ডিরেকশনের টোটাল স্ট্যাটিক মোমেন্ট এটা আমাদেরকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। তো লং ডিরেকশনের টোটাল স্ট্যাটিক মোমেন্ট কি হবে, লং ডিরেকশনের টোটাল স্ট্যাটিক মোমেন্ট স্ল্যাবের উপর যে লোডটা থাকে সেটাকে সাধারণত আমরা QU আর WU বলে থাকি, অর্থাৎ ফ্যাক্টর লোড করে যে লোডটা পাবো এটা সাধারণত দেওয়া থাকে PSF আর KSF এই ইউনিটে, দ্যাট ইজ পাউন্ড পার স্কোয়ার ফিট আর কিপ পার স্কোয়ার ফিট। তো আমরা যখন এই ডিরেকশন নিয়ে কাজ করব, লং ডিরেকশনের স্ট্যাটিক মোমেন্ট আমরা বের করতে চাচ্ছি, তখন আমাদের স্প্যান লেন্থ হবে লং ডিরেকশনের যে ক্লিয়ার স্প্যান, অর্থাৎ কলাম ফেস থেকে কলাম ফেস পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে আমরা বলবো LN। এলএনটা হচ্ছে সবসময় ক্লিয়ার স্প্যান, যে ডিরেকশনে আমরা কাজ করব সেই ডিরেকশনের ক্লিয়ার স্প্যান, অর্থাৎ কলাম ফেস থেকে কলাম ফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে LN। এবং এই স্ল্যাবটা কিন্তু পুরো এই অংশ জুড়ে আছে, পুরো এই অংশ জুড়ে স্ল্যাবটা আছে, কলামের পুরো অংশ জুড়েই, কিন্তু ক্লিয়ার স্প্যান যে ডিরেকশনের মুভমেন্ট নেব সেই ডিরেকশনের ক্লিয়ার স্প্যানটা হবে সবসময় কলাম ফেস থেকে কলাম ফেস পর্যন্ত ডিস্টেন্স। তো যেই ডিরেকশনের আমরা মুভমেন্ট নিচ্ছি সেই ডিরেকশনের স্প্যান লেন্থ হলো LN ক্লিয়ার স্প্যান, এবং তার যে ট্রান্সভার্স ডিরেকশন সেটাকে সবসময় বলে থাকি আমরা L2। যে কোনো ডিরেকশনের ট্রান্সভার্স ডিরেকশন হবে L2। তবে এই QU হলো টোটাল অ্যাপ্লাইড লোড। তো এখন এই বরাবর যদি আমরা একটা সিম্পল একটা স্প্যান দেখি, এরকম স্ল্যাবটার এই বরাবর স্প্যান নিচ্ছি, এখানে সাপোর্ট রয়েছে, এখানে সাপোর্ট রয়েছে, আমরা সিম্পলি সাপোর্টেড ধরে নিলাম, কারণ সিম্পলি সাপোর্টেড হিসাবে ধরেই আমরা এটার টোটাল স্ট্যাটিক মোমেন্টটা ক্যালকুলেট করি। এই স্প্যান লেন্থটা হলো এখানে LN। তাহলে এখানে এই একটা ডিরেকশন অর্থাৎ লিনিয়ার ডিরেকশন আমার টোটাল অ্যাপ্লাইড লোডটা কি, আমরা দেখতে পাচ্ছি QU হলো বা WU যেটাই বলি না কেন এটা হচ্ছে পার এরিয়াতে কি পরিমাণ লোড কাজ করতেছে। তো এই ডিরেকশনে কী পরিমাণ লোড কাজ করবে, এই টোটাল QUকে যদি আমি এই ডিরেকশনের যে স্ল্যাবের যে ওয়েটটা আছে, স্ল্যাবের যে ওয়েট বা উইথ, এই স্ল্যাবের উইথ দ্বারা যদি QUকে গুণ করে দিই তাহলে এই দিকে অর্থাৎ আমাদের যে কনসিডারেশনের যে ডিরেকশনটা রয়েছে সেই ডিরেকশনে পার ফিটে কী পরিমাণ মোমেন্ট কাজ করতেছে সেটা পাওয়া যাবে, এবং সেটা হবে QUL2। এটা হচ্ছে এই ডিরেকশনে
অর্থাৎ আমাদের কনসিডারেশনের যে ডিরেকশনটা রয়েছে লং ডিরেকশন, এই ডিরেকশনে পার ফিটে স্ল্যাবটা এখন আমরা একটা ওয়াইড বিম হিসেবে কল্পনা করে নিয়েছি। তার পার ফিটে আমাদের QU L2 পরিমাণ লোড কাজ করছে এবং সেটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। তবে এই হিসেবে আমাদের টোটাল মোমেন্টটা কত আসবে? টোটাল স্ট্যাটিক মোমেন্ট উইল বি, আমরা এটাকে যদি ওমেগা বলি তখন আমরা একটা ফর্মুলা জানতাম এরকম ওমেগা L²/8, যেখানে এখন ওমেগাটাই হচ্ছে আমাদের QU L2। এটাগুলো আমাদের এখন টোটাল লোড ইনটু L²/8, এখানে L হচ্ছে Ln, মানে আমাদের ক্লিয়ার স্প্যান। তো এটাই হলো আমাদের লং ডিরেকশনের টোটাল স্ট্যাটিক মোমেন্ট। তো শর্ট ডিরেকশনের যদি স্ট্যাটিক মোমেন্ট আমরা বের করতে চাই, it also will be same formula QU L2 ln²/8। তবে এই ক্ষেত্রে lnটা হবে আমাদের যখন এই ডিরেকশন নেব, তো এই ডিরেকশনের কলাম ফেস থেকে কলাম ফেস পর্যন্ত যে ডিস্টেন্স এটা হবে তখন ln, আর তার ট্রান্সভার্স ডিরেকশনের যে টোটাল লেন্থ সেটা হবে L2। তো এইভাবে আমাদের দুই ডিরেকশনের মুভমেন্ট নিয়ে সেই মুভমেন্টটাকে আবার পরবর্তীতে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে টোটাল স্ট্যাটিক মোমেন্ট আমরা পেয়ে গেলাম m0 = WU L2 ln²/8। তো স্ল্যাবটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে মূলত এরকম হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। অর্থাৎ এখানে কিছু অংশ নেগেটিভ, সাপোর্টের কাছে এখানে কিছু অংশ নেগেটিভ, এখানে কিছু অংশ পজিটিভ, এবং যে টোটাল যে লোড মানে টোটাল যে মোমেন্টটা, এই টোটাল মোমেন্টটাই হচ্ছে আমাদের m0 বা MO। টোটাল স্ট্যাটিক মোমেন্ট হচ্ছে এই মোমেন্টটা, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। মানে এটাকে যদি আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে কল্পনা করি তখন আমরা এরকম পাইতাম আর কি ডায়াগ্রামটা। এখানে আসতো টোটাল m0, এখন এটা কন্টিনিউয়াস হওয়ার জন্য এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু অংশ নেগেটিভে চলে যাচ্ছে, কিছু অংশ পজিটিভে চলে যাচ্ছে। তো এখন কতটুকু নেগেটিভ আসতেছে আর কতটুকু পজিটিভ যাবে, ডিরেক্ট ডিজাইন মেথড আমাদের এটাই গাইডলাইন করে যে এই মোমেন্টটাকে এখন আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। তো এই টোটাল স্ট্যাটিক মোমেন্টটাকে আমাদের প্রথমে কী করতে হবে, নেগেটিভ জোনে যাবে, পজিটিভ জোনে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা কতটুকু নেগেটিভ আসবে, কতটুকু পজিটিভ আসবে। আমরা টোটাল ওভারভিউটা একটু দেখে নিই যে টোটাল মোমেন্টটাকে আমরা কোন কোন জোনে ভাগ করব, তবে আমাদের কাজ করতে সুবিধা হবে। টোটাল স্ট্যাটিক মোমেন্ট MO, এটা প্রথম নেগেটিভ এবং পজিটিভে যাবে, কিছু অংশ যাবে নেগেটিভ, কিছু অংশ যাবে পজিটিভ। তো পরে এই নেগেটিভ মোমেন্টটা এটা আবার বিভিন্ন স্ট্রিপে ভাগ হয়ে যাবে, কতটুকু যাবে কলাম স্ট্রিপে আর কতটুকু যাবে মিডল স্ট্রিপে। এই পজিটিভ মোমেন্টটাও একইভাবে ভাগ হয়ে কলাম স্ট্রিপে যাবে আর মিডল স্ট্রিপে যাবে। কলাম স্ট্রিপের মোমেন্টটা আবার কতটুকু যাবে বিমে, আবার কতটুকু যাবে স্ল্যাবে। এখানেও এই যে পজিটিভ কলাম স্ট্রিপের যে মোমেন্টটা, এখান থেকেও কিছু অংশ যাবে, কিছু অংশ ক্যারি করবে বিম, কিছু অংশ ক্যারি করবে স্ল্যাব, আর মিডল স্ট্রিপের পুরো লোডটাই ক্যারি করবে স্ল্যাব। এখানে মিডল স্ট্রিপের পুরো লোডটাই ক্যারি করবে স্ল্যাব। তো যে স্ল্যাবে আমাদের কোনো বিম থাকবে না সেখানে কলাম স্ট্রিপের পুরো লোডটাই স্ল্যাব নেবে। আবার এখানেও পজিটিভের ক্ষেত্রেও যদি কোনো বিম ইউজ না করি তবে কলাম স্ট্রিপের পুরো লোডটাই স্ল্যাব নেবে, আর মিডল স্ট্রিপের টোটাল লোডটা তো অবশ্যই স্ল্যাবকে নিতে হবে। তো এইভাবে আমাদের মোমেন্টটা ডিস্ট্রিবিউট হবে। তো আমাদের ডিরেক্ট ডিজাইন মেথড আসলে এটাই গাইডলাইন করে থাকে যে টোটাল MO স্ট্যাটিক মোমেন্টটাকে কীভাবে আমরা এভাবে ডিস্ট্রিবিউট করে দেবো, ডিস্ট্রিবিউট করে সেই মোমেন্টটা নিয়ে আমরা সেখানকার রিনফোর্সমেন্ট বা সেকশন যেটা দরকার আমরা সেই ডিজাইনটা করবো আর কি। ডিরেক্ট ডিজাইন মেথডের কাজটা হচ্ছে এই মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করা। তো এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই টোটাল স্ট্যাটিক মোমেন্টটাকে পজিটিভ এবং নেগেটিভ জোনে ডিস্ট্রিবিউট করা। তো পজিটিভ এবং নেগেটিভ জোনে কত পার্সেন্ট যাবে টোটাল মোমেন্টের সেটা ডিপেন্ড করবে ওই প্যানেলটা কোন ধরনের। ওই প্যানেলটা যদি একটা ইন্টেরিয়র প্যানেল হয়, অর্থাৎ এখানে যদি আমরা কতগুলো প্যানেল ড্র করি, এখানে আমরা কতগুলো প্যানেল ড্র করলাম, তাহলে এই যে ভিতরের দিকে যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো হচ্ছে ইন্টেরিয়র প্যানেল। অর্থাৎ ইন্টেরিয়র প্যানেল আমরা সেটাকে বলি যে প্যানেলের চারদিকে আরও স্প্যান থাকে, অর্থাৎ যেটা দুই দিকেই কন্টিনিউয়াস। যেমন এই স্ল্যাবের এপাশে প্যানেল রয়েছে, চারদিকে প্যানেল রয়েছে, এই যে চারটা স্ল্যাব রয়েছে এদের চারদিকেই স্ল্যাব রয়েছে, সো এদেরকে বলা হয় ইন্টেরিয়র স্ল্যাব। এরা হচ্ছে মূলত ইন্টেরিয়র, সবাই এরা হচ্ছে ইন্টেরিয়র। আর এই যে বাইরের দিকে আছে এরা হচ্ছে এক্সটেরিয়র, এদেরকে বলা হয় এক্সটেরিয়র, কারণ এদের একদিকটা কন্টিনিউয়াস অন্য দিকটা ডিসকন্টিনিউয়াস, এজন্য এদেরকে বলা হয় এক্সটেরিয়র স্ল্যাব। আর এই যে একদম কর্নারে যে প্যানেলগুলো রয়েছে এদেরকে বলা হয় কর্নার প্যানেল, কারণ এদের দুই দিকটাই ডিসকন্টিনিউয়াস, এদেরকে বলা হচ্ছে কর্নার প্যানেল। আর এই যে এগুলো হচ্ছে এক্সটেরিয়র, আর ভেতরের দিকে যারা আছে ইন্টেরিয়র।
তো এরকম যদি ইন্টেরিয়র কোনো প্যানেল হয় অর্থাৎ দুই দিকেই কন্টিনিউয়াস, তবে আমরা দেখি ইন্টেরিয়র প্যানেলের জন্য আমাদের ডিরেক্ট ডিজাইন মেথড বলতেছে যে পজিটিভ মোমেন্ট হবে 35% অফ টোটাল স্ট্যাটিক মোমেন্ট, আর নেগেটিভ মোমেন্ট হবে 65% অফ টোটাল স্ট্যাটিক মোমেন্ট। এই যে আমরা ডিরেক্টলি মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে মূলত ডিরেক্ট ডিজাইন মেথড। কিন্তু এখন যদি এটা ইন্টেরিয়র প্যানেল না হয়, তো এটা যদি ইন্টেরিয়র প্যানেল না হয় এক্সটেরিয়র প্যানেল হয়, তবে তার জন্য কিভাবে মোমেন্টটা ডিস্ট্রিবিউট হবে আমরা এক্সটেরিয়র প্যানেল বলি। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সাপোর্ট কন্ডিশনগুলো কেমন আছে। তো এটার জন্য আমাদের 5টা কেস আসতে পারে, পসিবল 5টা কেস হতে পারে। সেই 5টা কেস কি কি আমরা একটু দেখে নিই। প্রথমত হতে পারে, অর্থাৎ এই প্যানেলগুলো আমরা কাজ করবো যে এক পাশ কন্টিনিউয়াস আর অন্য পাশ ডিসকন্টিনিউয়াস, তবে এই ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ জন্য কীভাবে মোমেন্টটা ডিস্ট্রিবিউটেড হবে। ওকে, 1 নম্বর কেস হতে পারে এরকম যে স্ল্যাবটা এইদিকে তো কন্টিনিউয়াস, ঠিক আছে, এইদিকে কন্টিনিউয়াস, কিন্তু এইদিকে জাস্ট সে ওয়ালের উপর শুধু রেস্ট করে আছে। তো প্রথম কেসটা হতে পারে এক্সটেরিয়র আনরিস্ট্রেইনড, অর্থাৎ এখানে কোনো মুভমেন্ট ক্যাপাসিটি নেই। তো এরকম যদি হয় তবে আমাদের 3টে ডিফারেন্ট জোন হয়ে গেল। যখন আমরা এরকম একটা কন্টিনিউয়াস প্যানেল দেখেছিলাম তখন আমাদের ছিল, এটাকে বলছিলাম আমরা ইন্টেরিয়র নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আবার ইন্টেরিয়র নেগেটিভ। এই ইন্টেরিয়র নেগেটিভ দুইটা মোমেন্টই সমান ছিল আর পজিটিভ মোমেন্টটা আলাদা ছিল। কিন্তু যখন আমাদের এক্সটেরিয়র কোনো স্ল্যাব হবে যে সেটা এইদিকে কন্টিনিউয়াস, কিন্তু এইদিকে এখানেই সে ডিসকন্টিনিউয়াস, তো এই ক্ষেত্রে এই এক্সটেরিয়র সাইডে যে নেগেটিভ মোমেন্ট আসবে সেটাকে বলি আমরা এক্সটেরিয়র নেগেটিভ, এটা হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। আমি আবারও বলতেছি, ইন্টেরিয়র স্প্যানের সময় আমাদের দুইটা যে সাপোর্ট ছিল, দুইটা সাপোর্টের নেগেটিভ মোমেন্ট সমান ছিল, এটাও ইন্টেরিয়র নেগেটিভ, এটাও ইন্টেরিয়র নেগেটিভ, আর মিডলে ছিল পজিটিভ। কিন্তু যখন ডিসকন্টিনিউয়াস হবে, অর্থাৎ আমরা এই যে এক্সটেরিয়র প্যানেলগুলো নিব, তখন এক্সটেরিয়র নেগেটিভ আর ইন্টেরিয়র নেগেটিভ কিন্তু সমান হবে না, তখন আমাদের 3টা মোমেন্ট নিতে হবে। আমরা ইন্টেরিয়র প্যানেলের সময় দেখেছিলাম 2টা মোমেন্ট নিলেই হচ্ছে, নেগেটিভটা হচ্ছে 0.65, পজিটিভ হচ্ছে 0.35, কিন্তু কন্টিনিউয়াসের ডিসকন্টিনিউয়াস বা এক্সটেরিয়র এজের সময় তখন কিন্তু আমাদের এক্সটেরিয়র নেগেটিভ, ইন্টেরিয়র নেগেটিভ এবং পজিটিভ 3টা মোমেন্টই আলাদা আসবে। এক্সটেরিয়র এজ unrestrained, exterior নেগেটিভ, পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, এই 3টা টার্ম কেমন আসবে আমরা একটু দেখি। এক্সটেরিয়র এজ আনরিস্ট্রেইনড যদি হয় তবে এক্সটেরিয়র নেগেটিভ এখানে আসবে 0, তখন এক্সটেরিয়র নেগেটিভ অর্থাৎ এখানে আসবে 0, আর পজিটিভ আসবে 0.63, আর ইন্টেরিয়র নেগেটিভ আসবে 0.75, অর্থাৎ এখানে কোনো মুভমেন্ট আসবে না, মিডলে পজিটিভ মুভমেন্ট আসবে 63% এবং ইন্টেরিয়র সাপোর্টে নেগেটিভ মুভমেন্ট আসবে 75% অফ এমও। এই সবগুলো কিন্তু স্ট্যাটিক মোমেন্টের পার্সেন্ট, অর্থাৎ স্ট্যাটিক মোমেন্টের সাথে এই ফ্যাক্টরটা গুণ করলে আমরা এই নির্দিষ্ট যে সেকশনটা রয়েছে তার মোমেন্ট পাবো। তো এইভাবে আমি বাকি যে কন্ডিশনগুলো হতে পারে আমি একটু লিখে নিই আগে। তো এই 5টা কন্ডিশন আমরা ভেবে দেখতে পাচ্ছি। প্রথমটা আমরা অলরেডি দেখেছিলাম যে এক্সটেরিয়র এজ যদি আনরিস্ট্রেইনড হয় তবে এক্সটেরিয়র নেগেটিভ 0, পজিটিভ 0.63, ইন্টেরিয়র নেগেটিভ 0.75, যদি এরকম হয় স্ল্যাব উইথ বিমস, অর্থাৎ এক্সটেরিয়র সাপোর্টও স্ল্যাবের নিচে বিম থাকবে, যেখানে স্ল্যাবের নিচে বিম রয়েছে, ইন্টেরিয়র সাপোর্টও স্ল্যাবের নিচে বিম রয়েছে, এরূপ যদি হয় তবে এক্সটেরিয়র নেগেটিভ হবে 0.16, পজিটিভ 0.57, নেগেটিভ হবে 0.70। এরপরে যদি আমাদের এক্সটেরিয়র সাপোর্ট ইন্টেরিয়র সাপোর্ট কোথাও কোনো বিম যদি না থাকে, অর্থাৎ স্ল্যাব উইদাউট বিমস, তখন এক্সটেরিয়র হবে, কিন্তু এভাবে কলাম আছে, কন্টিনিউয়াস কলাম আছে, অর্থাৎ স্ল্যাবের উপরে কলাম আছে, নিচেও কলাম আছে, তখন হবে এক্সটেরিয়র নেগেটিভ 0.26, পজিটিভ 0.52, ইন্টেরিয়র নেগেটিভ 0.70। এরপর যদি এরকম হয় যে এক্সটেরিয়র সাপোর্টে বিম রয়েছে, অর্থাৎ এক্সটেরিয়র স্ল্যাবের নিচে বিম রয়েছে কিন্তু ইন্টেরিয়র কোনো বিম নেই, এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র নো বিম, তবে সেই ক্ষেত্রে এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট হবে 0.3, পজিটিভ হবে 0.5 আর ইন্টেরিয়র নেগেটিভ 0.7। আর যদি এরকম হয় এক্সটেরিয়র ইজ ফুললি রিস্ট্রেইনড, অর্থাৎ এখানে এক্সটেরিয়র স্ল্যাবটাকে পুরোপুরি আটকানো আছে, অর্থাৎ এমনভাবে আটকানো আছে যে সেটা এখন একটা কন্টিনিউয়াস স্ল্যাবের মতো কাজ করবে, অর্থাৎ এটা একটা ইন্টেরিয়র প্যানেলের মতো কাজ করবে। যেমন ইন্টেরিয়র প্যানেলে দেখেছিলাম 0.65, 0.35, 0.65, এখানেও সেই কাজটা, অর্থাৎ দুই পাশেরই তখন নেগেটিভ মোমেন্টটা সমান এবং সেটা কিন্তু 0.65, যেটা আমরা দেখেছিলাম যে ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম 0.65 এবং 0.35 সেভাবে।
তো এইভাবে আমাদের টোটাল স্ট্যাটিক মোমেন্টটা পজিটিভ এবং নেগেটিভ জোনে ডিস্ট্রিবিউট হবে। এখন এই পজিটিভ এবং নেগেটিভ যে মোমেন্ট আছে তার কিছু অংশ যাবে এখন কলাম স্ট্রিপে, কিছু অংশ যাবে মিডল স্ট্রিপে। তো এই পর্যন্ত আমরা টোটাল স্ট্যাটিক মোমেন্ট এম নটকে নেগেটিভ এবং পজিটিভ জোনে ভাগ করলাম, অর্থাৎ আমরা নেগেটিভ এম নট এবং পজিটিভ এম নট এই দুটো ডিস্ট্রিবিউশন করলাম। এটা যদি আমার একটা স্ল্যাব প্যানেল হয়, ধরি আমরা এই ডিরেকশনের মোমেন্ট হিসাব করছি, দেখুন কারণ আমরা দেখছি এম নট শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন দুইটা ডিরেকশনের জন্য দুইটা আলাদা মোমেন্ট আসবে। তো ধরে নিলাম আমরা এই ডিরেকশনের জন্য এই হিসাবটা এতক্ষণ করেছি, অর্থাৎ এই ডিরেকশনের এই যে সাপোর্ট বরাবর এই এলাকাটুকু রয়েছে, অর্থাৎ এটার সেকশন যদি দেখি সেকশনটা এরকম, এটার স্প্যানটা হয়েছে এরকম, এপাশে এখানে সাপোর্ট রয়েছে, এপাশে এখানে সাপোর্ট রয়েছে, তাহলে এই অংশে আমরা নেগেটিভ মোমেন্ট পেলাম, এই অংশে পজিটিভ মোমেন্ট পেলাম, এই অংশে নেগেটিভ মোমেন্ট পেলাম, অর্থাৎ এরকম এই কতটুকু জায়গায় আমরা নেগেটিভ পেয়েছি, মিডলের কতটুকু জায়গায় পজিটিভ, আবার এখানে নেগেটিভ। তো এইখানে এই এপাশ থেকে শুরু করে স্ল্যাবের এপাশ থেকে শুরু করে এপাশ পর্যন্ত, অর্থাৎ ল্যাটারালি সব জায়গাতে কিন্তু নেগেটিভ মোমেন্ট রয়েছে, মিডলে এই সব জায়গাতে পজিটিভ মোমেন্ট রয়েছে, এখানে আবার সব জায়গাটুকুতে নেগেটিভ মোমেন্ট রয়েছে। কিন্তু ল্যাটারাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, অর্থাৎ আমাদের থার্ড যে স্টেপটা হচ্ছে ল্যাটারাল ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস, অর্থাৎ এই যে টোটাল মোমেন্টটাকে স্ট্যাটিক মোমেন্টটাকে আমরা নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভে ভাগ করলাম, তো এই নেগেটিভ মোমেন্ট আবার সব জায়গাতে সমান না, অর্থাৎ এই উইডথ বরাবর, অর্থাৎ ল্যাটারাল যে ট্রান্সভার্স ডিরেকশনটা রয়েছে, আমরা এই ডিরেকশন নিয়ে কাজ করতেছি, সো এর যে ট্রান্সভার্স ডিরেকশনটা রয়েছে এই ডিরেকশনে সব জায়গাতে আবার এই মোমেন্টটা সমান না, সেটা আবার এরকম কিছু ডিফারেন্ট জোনে ভাগ হয়ে যাবে। সেই জোনগুলোকে এপাশের যে জোনটা রয়েছে এটাকে বলা হয় কলাম স্ট্রিপ, ঠিক সেরকম এপাশেও রয়েছে এটাকে বলা হয় কলাম স্ট্রিপ, এবং মিডলের যে জোনটা রয়েছে এটাকে বলা হয় মিডল স্ট্রিপ। তো এই কলাম স্ট্রিপের মান কতটুকু, এটা যদি আমাদের কলাম লাইন হয়, এখানে কলাম ছিল, এখানে কলাম ছিল, এখানে কলাম ছিল, তবে কলামের সেন্টার লাইন থেকে আমাদের এই কলাম স্ট্রিপের উইডথ হবে L/4, যেখানে L হচ্ছে শর্টার স্প্যান, অর্থাৎ আমাদের দুইটা স্প্যানের মধ্যে যেটা ছোট স্প্যান তার 1/4 হবে আমাদের কলাম স্ট্রিপের উইথ। তো এপাশ থেকে L/4, এপাশ থেকে L/4, দুই পাশ থেকে L/4 বাদ দিলে বাকি যে অংশটুকু থাকবে মিডলের সেই অংশটুকে বলা হচ্ছে মিডল স্ট্রিপ। অর্থাৎ এখানে যে আমরা এই যে টোটাল নেগেটিভ মোমেন্টটা পেলাম, এই টোটাল নেগেটিভ মোমেন্টেরই এখন কিছু অংশ যাবে কলাম স্ট্রিপে আর কিছু অংশ আসবে মিডল স্ট্রিপে। তো এই কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে কীভাবে আমরা মোমেন্টগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি তার জন্য আমাদের কিছু চার্ট ইউজ করতে হবে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমন্ত্রণ রইল সেই ক্লাসটা দেখার জন্য।